সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ডিজিএফআই। এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন সার্জিস আলম। লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে, মন্তব্য চরমোনাই পীরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার ৩ জুন দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সদর দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই তথ্য জানান। এর আগে সোমবার ৩০ জুন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা ২০১৮ সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ২০১৮ সালের সংসদ নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করাসহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনের পরপরই দিনের ভোট রাতে করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। প্রায় ৭ বছর পর নির্বাচনের সেই অনিয়মের বিষয়টি তৎকালীন সিইসি নিজের আদালতের কাছে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তুলে ধরেছেন। জবানবন্দিতে তার এই বক্তব্য সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সাবেক সিইসি নুরুল হুদা গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএস আদালতের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করেন সিএমএম আদালতের অ্যাডিশনাল সিএমএম মোহাম্মদ জিয়াদুর রহমান। দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গত ২২ জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। গ্রেপ্তারের পরদিন তিনি অন্তপক সমর্থন করে আদালতকে বলেন, ২০১৮ সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয়। এরপর ২ দফায় তাকে ৮ দিন রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বর্তমান কারাগারে আছেন। একই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আরেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। ৩০ ডিসেম্বর ভোটের দিন বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছিল, অন্তত ১৫০ আসনের ভোটের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। ভোটের পরদিন ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেছিলেন, এটা সম্পূর্ণ অসত্য কথা। এই নির্বাচনে কমিশন পুরোপুরি সন্তুষ্ট। এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। বুধবার রাত ১১টা ৪৯ এনসিপির পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়, ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ। প্রতিবাদে আজ রাত ১২:৩০টায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্থান কেন্দ্রীয় কার্যালয়। উল্লেখ্য, বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়। জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক এসআই কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রাত ১৫:১২টার দিকে গাড়ির পেছন দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে তা কেউ নিক্ষেপ করেছে কিনা সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত ২৩ জুন এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল। লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম।
বুধবার ২ জুলাই দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেন সার্জিস আলম। পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ করেন। সার্জিস আলম লিখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি লেখেন, আজকে পাটগ্রাম উপজেলার ইউনো সেই চাঁদাবাজদের মধ্য থেকে ২ জনকে ধরে এনে শাস্তি হিসেবে ১ মাসের জেল দেয়। পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী গিয়ে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। সার্জিস লেখেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। তিনি আরও লেখেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলো নেতাদের কন্ট্রোল করতে হবে, তারপর দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। এনসিপির এই নেতা লেখেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও। লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই অভ্যুত্থানের পর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করেছিল এখন তাতে ভাটা পড়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে। তারা একমত না হলে সেই প্রস্তাব আর অগ্রসর হচ্ছে না। পিয়ারের মতো একটি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কেবল একটা দলের জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না, অথচ স্বৈরতন্ত্র রোধে পিয়ার একটি পরীক্ষিত ও উত্তম পদ্ধতি। অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে তার প্রতিজ্ঞা ও দায় পূরণের অবিচল ও কঠোর হতে হবে। স্বৈরতন্ত্রের রাস্তা খোলা রেখে কারো চাপে যদি এই সরকার নির্বাচনের আয়োজন করে, তাহলে ইতিহাসে তারা চির অপরাধী হয়ে থাকবে। কারণ জুলাই রাষ্ট্র সংস্কারের যে মহাসুযোগ তৈরি করেছে তা জাতির জীবনে পুনরাবৃত্তি হবে এমন আশা করা যায় না। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশকে গড়ে তুলতে হবে, স্বৈরতন্ত্র প্রতিরোধে রাষ্ট্রকে সক্রিয় হতে হবে, রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠু ও সুন্দর হতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে, এরপর নির্বাচন নিয়ে কথা বলা যাবে। রাষ্ট্রকে ভঙ্গুর করে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যেনতেন নির্বাচন আয়োজন করা হলে তার পরিণতি ভালো হবে না। জুলাইয়ের তরুণদের আত্মত্যাগ প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেও বিক্ষোভ ছিল মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই আন্দোলন বিগত ১৫ বছর ধরে চলা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জেগে বসা অনিয়মকে দূর করা, বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্রকে উৎখাত করা। যে তরুণেরা একাতরে জীবন দিয়েছে তাদের অধিকাংশই প্রচলিত রাজনীতি করত না, কারণ তারা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে অপছন্দ করত। তাদের আত্মত্যাগ প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে একটি বিক্ষোভ ছিল।